আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের 100 দিন বাকি, সবার আগে দেশ নিয়ে ভাবার তাগিদ বিশ্লেষকদের। চালু হচ্ছে ই পাসপোর্ট, পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বাড়ছে আরো 1400 কোটি টাকা, একনেকে অনুমোদন। গাজীপুরে তালিকা করে গ্রেপ্তারের অভিযোগ বিএনপি প্রার্থীর, হেরে যাওয়ার ভয়ে অভিযোগ বলছেন আওয়ামী লীগের প্রার্থী। আওয়ামী লীগ চায় না বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নিক, অভিযোগ ফখরুলের, কারা দেশ চালাচ্ছে তা নিয়ে সংশয়। এবং পেরুকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স, ক্রোয়েশিয়ার বিপক্ষে চলছে আর্জেন্টিনার টিকে থাকার লড়াই। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছে আমি রামিম হাসান। বর্তমান আওয়ামী লীগ সরকারের বাকি আর মাত্র 100 দিন। বিশেষজ্ঞদের মতে সমাজে বৈষম্য নিরসনে, সুশাসন নিশ্চিতে মেয়াদের এই দিনগুলোতে সরকারকে হতে হবে আরো মনোযোগী। আর তাই তারা মনে করেন সবার আগে দেশ, তাই বিদ্বেষ নয়, এখন প্রয়োজন ভ্রাতৃত্বপূর্ণ রাজনৈতিক চেতনার। আফরিন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আওয়ামী লীগ সরকারের 2009 থেকে 2013 এবং পরবর্তীতে 2014 থেকে টানা 2 মেয়াদ শেষ হতে আর বাকি মাত্র 100 দিন। অক্টোবরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাঁচবে নির্বাচনী ডামাডোল। আর একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের লক্ষ্যে সরকারের এই শেষ 3 মাসকে বিশেষজ্ঞরা দেখছেন গুরুত্বের সাথে। এই বিশাল দলের গ্রাসরুট লেভেল থেকে শীর্ষ পর্যায়ের নেতা পর্যন্ত সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে তাদের ভাবতারাকে আত্মস্থ করেই আওয়ামী লীগের যাত্রা, সেটা যেন এই 3 মাসে আরো বেশি করে অনুভূত হয়। প্রত্যেকটা মানুষ যেন ভাবতে পারে আওয়ামী লীগ তো আমারই দল। প্রত্যেকটা পেশার শ্রেণী পেশার মানুষ যেন মনে করতে পারে যে এটা তো আমারই চিন্তার বহিঃপ্রকাশ। এই যে ব্রিজিংটা ভালোভাবে করতে হবে। আর এখানে কোনো অবস্থাতেই এমন কিছু করা যাবে না যাতে সমাজে বা মানুষের মনে বিরূপ ভাবধারা জন্ম দেয়। তারা মনে করছেন বঙ্গবন্ধুর চেতনায় লালিত ঐতিহাসিক এই দলটিকে রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিতে হবে। শেষের এই 3টি মাস যে কোনো ক্ষমতাসীন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবিধানিকভাবে নির্বাচনের সামগ্রিক দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে নির্বাচন কমিশনকে সহায়তা করবার জন্যে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করা দরকার, তার জন্য সরকারকে প্রস্তুত থাকতে হবে। এই সময় সরকারের কোনো নির্বাহী নির্দেশ যার মধ্য দিয়ে নতুন কোনো উদ্যোগ না হবে তা থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি। বরং দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেদিকে লক্ষ্য রাখা দরকার। আর দেশের সিংহভাগ মানুষই সাধারণ, যারা রাজনীতি করেন না। সরকারকে তাদের সন্তুষ্টির দিকেই নজর রাখতে হবে, যাদের হাত থেকেই আসবে প্রার্থিত ভোটটি। স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন, পরবর্তীতে জাতীয় উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচিতি। বিশেষজ্ঞদের ভাষ্যে দেশের জন্য আওয়ামী লীগ সরকারের এই উন্নয়ন বিস্তৃতি লাভ করেছে জলে, স্থলে আর অন্তরিক্ষে। তবে এই উন্নয়নের সুনাম অক্ষুণ্ণ রাখতে সরকারের মেয়াদের শেষ 100 দিন নিতে হবে সুশাসনের চ্যালেঞ্জ। পাশাপাশি উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে নমনীয় হতে হবে জনগণের কাছে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত প্রযুক্তির ই পাসপোর্ট সেবা চালু হচ্ছে বাংলাদেশে। এই লক্ষ্যে 4,500 কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়ে প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এছাড়াও পদ্মা সেতুর জন্য ভূমি অধিগ্রহণের প্রয়োজনে নির্মাণ ব্যয় বাড়ছে আরো 1400 কোটি টাকা। বৃহস্পতিবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে 18,000 কোটি টাকার মোট 15টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তানজির মেহেদির প্রতিবেদন। বাংলাদেশিদের পাসপোর্টের নিরাপত্তা এবং বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা বাড়াতে ই পাসপোর্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের জুলাই থেকে 2028 সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। পুরো অর্থ আসবে সরকারি তহবিল থেকে, একনেক বৈঠক শেষে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী।
কোনো কোনো দেশে এখন এমআরপি পাসপোর্ট গ্রহণ করে না, এমআরপিতে 2 আঙ্গুলের ইমপ্রেশন গ্রহণ করতে পারে। আর যে এই পাসপোর্ট যেটা করা হচ্ছে এখন, এটা 10টি আঙ্গুলের ছাপ এরা অ্যাকোমোডেট করতে পারবে এবং এখানে আরও নতুন নতুন কম্পোনেন্ট যুক্ত করা হচ্ছে। বিভিন্ন সময় নদীর গতি প্রকৃতির পরিবর্তনের কারণে পদ্মা সেতুর মূল নকশার কিছু পয়েন্টে পলি জমে গেছে। প্রতিষ্ঠিত হয়েছে জমির মালিকানা, বসতির পাশাপাশি শুরু হয়েছে আবাদ। তাই ভূমি অধিগ্রহণের জন্য 1400 কোটি টাকা বরাদ্দ দিয়ে পদ্মা সেতু নির্মাণের দ্বিতীয় সংশোধিত প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এটা কিন্তু প্রকল্পের অংশ না। আজকে যে টাকাটি আমরা দিয়েছি এটি একটি সাপ্লিমেন্টারি খাত বলতে পারেন। এই রিভার ম্যানেজমেন্ট যখন করব, সেখান থেকে আমাদের অনেক সয়েল এক্সট্রাক্ট করতে হবে, তুলতে হবে। তুলে এগুলো আমরা রাখবো কোন জায়গায়? রাখার কোনো জায়গা নেই। এই জায়গাটি আমরা 25 বছরের জন্য আমরা লিজ দিচ্ছি এখন যারা মালিক তাদের থেকে। এই লিজ মালিকানার পেমেন্ট হচ্ছে এটা। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক বৈঠক। আগামীতে হাওর এলাকায় সড়কের পরিবর্তে এলিভেটেড সড়ক নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, কারওয়ান বাজারে ভূগর্ভস্থ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ সহ মোট 15টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 18,000 কোটি টাকারও বেশি। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ চায় না বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নিক। শুধু তাই নয়, বর্তমানে দেশ কারা চালাচ্ছে সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। এদিকে দিনভর কেন্দ্রীয় কার্যালয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ফর্ম জমা নেওয়া হয়েছে। মারুফুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় চলমান রাজনৈতিক ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি সরকারের উদ্দেশ্যে আবারও দাবি রাখেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং এই সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার। তবে এ সময় মির্জা ফখরুল প্রশ্ন রাখেন দেশ পরিচালনায় সরকারের ভূমিকা নিয়ে। ওরা তো কথা বলবে না, আসবেও না। কালকে বলছে যে হয়ে যাবে আমাদের নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকার টরকার সব হয়ে যাবে, বিএনপি না আসলে কেউ আরো দল আসবে। এটাই তো তারা চায় যে বিএনপি না আসুক, অন্যান্য দলগুলো দিয়ে একটা আপনার যেটা সবসময় করা হয়েছে তারা আসুক। আমার একটা দৃঢ় বিশ্বাস, আমি জানি না আসলে কি আওয়ামী লীগ সরকার চালাচ্ছে নাকি অন্য কেউ। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল মনোনয়ন প্রত্যাশী আর নেতাকর্মীদের ভিড়ে মুখর। এ পর্যন্ত রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার জন্য বিএনপির 17 জন মনোনয়ন প্রত্যাশী ফর্ম জমা দিয়েছেন। এ সময় সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিএনপির মুখপাত্রের দিক থেকে আসে সেনা মোতায়েনের দাবি। কালকে এত কথা বলার পরেও সারা রাত ব্যাপী ক্র্যাকডাউন চলেছে গোটা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের উপর। তো আমি আবারও আপনাদের মাধ্যমে বলবো যে এখনো সময় আছে, সেনা মোতায়েন করুন এবং সেখানে যে সন্ত্রাসী তাণ্ডব চলছে ক্ষমতাসীন দলের লোকদের, সেটা বন্ধ করুন। এবং বৃহস্পতিবার রাতেই গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার হবে। এরপর ঠিক করা হবে দলীয় প্রার্থী। ধানের শীষের প্রার্থীর পক্ষে মারুফুর রহমান, নিউজ 24, ঢাকা। ধন্যবাদ। এদিকে গাজীপুর সিটিতে ভোটের বাকি আর মাত্র 4 দিন। রাত দিন সমান করে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। এদিকে বিএনপি প্রার্থীর রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন নেতাকর্মী সমর্থকদের তালিকা করে গ্রেফতার করা হচ্ছে। তবে আওয়ামী লীগ প্রার্থী বলেন বিএনপি প্রার্থী হেরে যাওয়ার ভয়ে ও নির্বাচনকে প্রভাবিত করতে এমন অভিযোগ আনছেন। গাজীপুর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ, ক্যামেরায় ছিলেন সেলিম খান। দ্বিতীয় দফা প্রচারণার শুরুতে নির্বাচনী আমেজ দেখা না গেলেও নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে তা এখন তুঙ্গে। প্রায় 11.5 লাখ ভোটারের এই নগরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রাত দিন সমান করে মাঠ চষে বেড়াচ্ছেন। তবে প্রচারণার মধ্যেই অভিযোগ পাল্টা অভিযোগের মাত্রাও বাড়ছে। বৃহস্পতিবার সকালে বিএনপি প্রার্থী হাসানুদ্দিন সরকার রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন স্থানীয় প্রশাসন দলের নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার করছে। এতে তার প্রচারণায় ব্যাহত হচ্ছে বলে জানান তিনি। যে আমাদের বেশ কিছু কর্মী গ্রেফতার হয়েছে এবং বাড়ি বাড়ি বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে। 8-10 জনের অধিক গ্রেফতার হয়েছে, এখনো গ্রেফতার হচ্ছে।
বিএনপি প্রার্থীর এই অভিযোগকে মিথ্যা প্রচারণা বলে জানান আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি বলেন, পরাজয়ের ভয়ে বিএনপি প্রার্থী এমন মিথ্যাচার করছে। নির্বাচনী ক্যাম্পেইনে না গিয়ে শুধুমাত্র তারা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় মিথ্যাচারণ করছে। এখানে একটি ডিস্ট্রিক্টে এবং একটি বিভাগে 10 জন 5 জন অ্যারেস্ট হতেই পারে, তারা বিভিন্ন মামলা হামলার আসামি থাকতে পারে। সেই হিসাবে পুলিশকে আমরা বলেছি কঠিন নজরদারিতে রেখে কোনোভাবে যেন সাধারণ মানুষ এবং ভোটাররা যেন কোনোভাবে হয়রানি না হয়। বিএনপি প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। অন্যদিকে গাজীপুর পুলিশ সুপার বলেন, পুলিশ কাউকে হয়রানি করছে না। 26 তারিখ যেন মানুষ যেন সন্ত্রাসী, চাঁদাবাজ বা ওয়ারেন্টভুক্ত আসামি বা দাগি আসামির জন্য ঘোরাফেরা করতে না পারে, এটা আমাদের রুটিন ওয়ান। আর নির্বাচনের সুষ্ঠু রাখার স্বার্থেই এটা করবে এবং আমরা নির্বাচন কমিশনের সাথেও আমরা কথা বলেছি এবং তাদেরকে বলেছি যে ওয়ারেন্টভুক্ত আসামির ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিচ্ছি না। যদি হ্যারাসমেন্ট করা হয় অথবা বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হয়, সেক্ষেত্রে আমরা কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বলবো। আগামী 26 জুন প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনের শুরু থেকেই গাজীপুর পুলিশ সুপারের বদলি চেয়ে আসছিল বিএনপি। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে যখন নির্বাচনী উত্তাপ বাড়ছে, তখন ভোটাররা যোগ্য প্রার্থী খুঁজে নিতে নানা হিসেব নিকেশ করছে। তারা বলছেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে তারা একজন যোগ্য মেয়র পেতে চান। হাসান পারভেজ, নিউজ 24, গাজীপুর। অন্যদিকে সিটি নির্বাচন ঘিরে এখন সরগরম সিলেটের রাজনীতি। প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই জোটের শরিক দলের প্রার্থীরাও। তবে শেষ পর্যন্ত জোটের স্বার্থে শরিক দলের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন এমন প্রত্যাশায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। শাহদিদার আলম নোবেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট সিটি নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই নগর জুড়ে নির্বাচনী আমেজ, যা বাড়ছে দিন দিন। আওয়ামী লীগ বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের পাশাপাশি নগরীর বিভিন্ন মোড়ে শোভা পাচ্ছে জোটের শরিকদের ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন। বড় দুই দলের পাশাপাশি প্রচারণায় নেমেছেন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির প্রার্থীও। তবে অপেক্ষায় আছেন কেন্দ্রের সিদ্ধান্তে। আওয়ামী লীগেরও এই 2-1 দিনের মধ্যে প্রার্থী নির্ধারণ হবে, সেই সাথে আমাদেরও জাতীয় পার্টির এই প্রার্থী নির্ধারণ হবে আর কি, সেই অপেক্ষায় আমি আছি। জোটের সিদ্ধান্ত যাই হোক, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে অনড় জামায়াত ও খেলাফত মজলিসের প্রার্থীরা। এবং আমার দলের প্রার্থী তার পাশাপাশি জোটের পক্ষ থেকেও যাতে আমাকে সমর্থন দেওয়া হয়, জোটের প্রার্থী হিসেবে আমাকে ঘোষণা করা হয়, সে ব্যাপারে আমি সবাইকে আহ্বান জানিয়েছি। প্রত্যেক দলই তার প্রার্থী দিয়েছে, আমরা প্রার্থী দিয়েছি। এই হিসাবে আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রার্থী আছি এবং ইনশাআল্লাহ থাকবো শেষ পর্যন্ত। নগরপিতার আসন ধরে রাখতে জোটের শরিক দলের প্রার্থীরা সরে দাঁড়াবেন এমন প্রত্যাশায় বিএনপি নেতারা। গণতন্ত্রের পক্ষে যারা আমরা আছি তারা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করব। আর আওয়ামী লীগ নেতারা বলছেন, দলের মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করবে মহাজোটের শরিক দলগুলো। আমরা প্রত্যাশা করি, যেহেতু মহাজোট আমরা আছি, মহাজোটের মূল দলের প্রার্থী থাকলে সমর্থন দেওয়া উচিত অন্যান্য শরিকদের। সিলেট সিটি নির্বাচনে ভোট আগামী 30 জুলাই, আর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 28 জুন। হাজারো মানুষের অংশগ্রহণে পালিত হলো আন্তর্জাতিক ইয়োগা দিবস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকালে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে পারে ইয়োগা। ভারতীয় হাই কমিশন ঢাকার আয়োজনে এতে অংশ নেন তারকা সহ হাজারো মানুষ। কাজান চৌধুরীর ক্যামেরায় মাফিয়া মুক্তার রিপোর্টে বিস্তারিত। শরীর ও মনের সুস্থতায় বিশ্বজুড়ে বাড়ছে ইয়োগার কদর। পালন হচ্ছে আন্তর্জাতিক ইয়োগা দিবস। এবছর বাংলাদেশে দিবসটির মূল আয়োজনে সমবেত হাজারো মানুষ। ভারতীয় হাইকমিশন ঢাকার আয়োজনে চতুর্থবারের মতো আনুষ্ঠানিকভাবে উদযাপিত আন্তর্জাতিক ইয়োগা ডেতে ভিডিও বার্তায় সবাইকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্র্যাকটিসিং যোগা হেল্পস ফাইট স্ট্রেস এন্ড ফাইন্ড পিস। অংশগ্রহণকারীরা বলছেন, উপকারিতা জেনেই এই আয়োজনে তারা। আসলে বর্তমান যে অবস্থা, আমার মনে হয় যে সবাই যোগাটা করা উচিত। स्वस्थ रहने के लिए योग से बेहतर कुछ नहीं हो सकता। But it's not just about the exercise, it's also about the mental health.
নিজেদের সুস্থতায় শুধু সাধারণ মানুষই নন, অংশ নেন সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গন সহ গণমাধ্যম ব্যক্তিত্বরা। যারা নিজের ব্যাপারে সচেতন থাকতে চায়, ভালো থাকতে চায়, সুস্থ থাকতে চায়, যোগার সাথে থাকা উচিত। জিমের দ্বারস্থ হচ্ছে, এক্সারসাইজ করছি আর ডায়েট করছি। হ্যাঁ, এর মাঝখানে একদম প্রকৃতির সাথে আমরা যোগ ব্যায়ামটা করছি না। আমার ফ্লেক্সিবিলিটি ছোটকাল থেকেই, আর আমার ভালো লাগার জায়গাটা ছোটকাল থেকেই। এই ব্যায়ামটা প্রচলিত ব্যায়ামের মতো না। এ সময় যোগার মধ্য দিয়ে নিজেদের আরো সমৃদ্ধিতে সবার প্রতি আহ্বান জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। আর সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এবং ভারতীয় দূতাবাস যোগের ক্লাসগুলি আয়োজন করে থাকে। এখানে উপস্থিত থাকার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই ব্যায়ামের যে প্র্যাকটিস, সেটা করবার জন্য সমস্ত প্রকার সুযোগ সুবিধে আপনারা পেতে পারেন। আয়োজনের উদ্বোধন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের তরুণদের মাদক থেকে বাঁচাতে সহায়ক হতে পারে যোগা। মাদকের হিংস্র ছোবল আজকে সুনামির মতো সারা বাংলা ছড়িয়ে পড়েছে। এই মাদকাসক্তির বিরুদ্ধে যোগা চর্চা হতে পারে একটি শক্তিশালী কার্যকর মাধ্যম। দেহ এবং মনের প্রশান্তি পেতে ক্রমে বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে যোগা। তাই তো যোগার এই আন্তর্জাতিক দিনটিতে ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার সব বয়সী মানুষের আগমন এখানে। তারা বলছেন নিজেকে সুস্থ রাখার তাগিদে এসেছেন এই দিনটি উদযাপনে। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। সরকারের কাছ থেকে আগামী রোববারের মধ্যে এমপিও ভুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে সোমবার থেকে আবারও আমরণ অনশনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশন। এই আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের দূরদর্শিতার অভাবের কারণেই এই ধরনের সংকট বারবার ফিরে আসছে। পাশাপাশি সংকট দ্রুত সমাধান না হলে নির্বাচনী বছরে সরকার বিপাকে পড়তে পারে বলেও শঙ্কা তাদের। জুবাইর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ডালিয়া আক্তার বরিশালের একটি বেসরকারি কলেজে দীর্ঘ 18 বছর ধরে তিনি বিনা বেতনে শিক্ষকতা করছেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওর দাবিতে শিক্ষকদের চলমান এই আন্দোলনে শুরু থেকে তিনিও অংশ নিয়েছেন। এখন যে দুর্মূল্যের যে বাজার, এই বাজারে তো চলতে খুবই কষ্ট হচ্ছে। আমার দুটি ছেলে পড়াশোনা করে, তাদেরকে আমি ঠিকমতো পড়াশোনা করাতে পারছি না। রবিবারের মধ্যে যদি আমার দাবি আদায় না হয়, তাহলে সোমবার থেকে আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি। শিক্ষকদের এই আন্দোলনকে যৌক্তিক মনে করলেও শিক্ষাবিদরা বলছেন, দেরিতে নীতিমালা প্রণয়ন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দূরদর্শিতার অভাবেই এই ধরনের সমস্যা বারবার ফিরে আসছে। আমার কাছে মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় যথেষ্ট ত্রুটি আছে এবং এই ত্রুটিতে অবিলম্বে সারানো দরকার। যদি আপনি শিক্ষা প্রসার করতে চান, আপনার বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আপনাকে সাপোর্ট করতে হবে। সবকিছু মিলিয়েই নীতিমালার অভাব থাকার কারণে আমার কাছে মনে হচ্ছে এই ধরনের সমস্যা বারবার তৈরি হচ্ছে। আপনি বলতে পারেন যে আমি দাবি উপেক্ষা করছি, ঠিক আছে, আমি 5,500 মধ্যে থেকে আমি ফার্দার একটা স্ক্রুটিনি করব, সেখান থেকে হয়তো আমি 3,000 বা 3,500 রাখবো বা 2,000 রাখবো, স্ক্রুটিনি করবো। কোনো একটা কিছু আপনাকে বলতে হবে, আপনি আউটরাইট না করে দিতে পারেন না। তবে শুধু এমপিও দিলেই হবে না, প্রকৃত অর্থে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোই সরকারের বেঁধে দেয়া মানদণ্ডে পড়াশোনা হচ্ছে কিনা তা নিয়মিত যাচাই এবং নির্বাচনের বছরে চলমান সমস্যা দ্রুত সমাধানেরও পরামর্শ দিয়েছেন তারা। তবে এখন যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, এটাকে সামাল দিতে হবে এই জন্যে যে এটা নির্বাচনের বছর, ভোটের উপরে প্রভাব পড়বে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি সরকারি মানদণ্ডে ফেল করে, তখন এমপিওভুক্ত হওয়ার পরও তাদের এমপিওভুক্তি থেকে প্রত্যাহার করা বাদ দেওয়া উচিত। সারা দেশে বর্তমানে স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 5,242টি। মূলত এই প্রতিষ্ঠানগুলোতেই এমপিওর দাবিতে এর আগে গত 31 ডিসেম্বর আমরণ অনশন করেছিল শিক্ষকরা। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। ঢাকার গণপরিবহন সমস্যার সমাধানে অনেকটাই এগিয়ে ছিলেন মেয়র আনিসুল হক, কিন্তু তার মৃত্যুতে এখন যেন থমকে আছে সেসব পদক্ষেপ, যার একটি ঢাকায় কোম্পানি ভিত্তিক বাস পরিচালনা। কাগজে কলমে সেই পরিকল্পনা বাস্তবায়নে আরেক মেয়র সাইদ খোকনকে কাজ করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর সরকার চাইলে এই দায়িত্ব নিতে রাজি বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। বাকিটা প্লাবন রহমানের রিপোর্টে। বছর বছর বেড়েছে রাজধানীর রুট আর বাসের সংখ্যা, কিন্তু সেসব যাত্রাপথের দুর্ভোগ কমাতে কাজে আসেনি এতটুকু।
1994 সালে যেখানে রাজধানীতে 1020টি বাস চলত মাত্র 15টি রুটে, সেখানে 2008 সালে 6488 বাস চলেছে 149টি রুটে, আর বর্তমানে 246 রুটে বাস মিনিবাস চলছে প্রায় 8000। প্রয়াত মেয়র আনিসুল হকের নির্দেশিত পরিকল্পনা অনুযায়ী ঢাকার 8000 বাস চলবে 6টি রঙের আলাদা আলাদা কোম্পানির আওতায়। বর্তমানে মিরপুর পল্লবী থেকে রাজধানীর 71টি রুটে 1825টি বাস মিনিবাস চলাচল করছে। খসড়া পরিকল্পনা অনুযায়ী এই 1825টি বাস নিয়ে গঠিত হবে অরেঞ্জ অর্থাৎ কমলা রঙের বাস সার্ভিস, যেখানে 71টি রুটের জায়গায় বাসগুলো চলবে 7টি রুটে। এভাবেই হয়েছে 22টি রুট আর 6টি কোম্পানি। মেয়রকে দায়িত্ব দেওয়া হয়েছে, মেয়র নেই এখন, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় এটা দায়িত্ব নিতে পারে এবং এটা লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে। এইভাবেই এটা অনুমোদন হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। বিশেষজ্ঞরা বলছেন ঢাকার গণপরিবহন সমস্যার অন্যতম সমাধান এটি, আর তাই এখন হোক আর 5 বছর পরেই হোক এই পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। যত না টেকনিক্যাল তার থেকে বেশি এটা পলিটিক্যাল, কারণ ওরা মানতে চাইবে না, মানাতে হবে, মানিয়ে একবার স্টার্ট করলে পরে কিন্তু এটা চলতে থাকবে। সাইদ খোকনকে এগিয়ে আসা উচিত এবং মাননীয় প্রধানমন্ত্রী সাইদ খোকনকে উইথ এক্সপার্ট অ্যান্ড আদার ফেসিলিটিস তাকে এই দায়িত্বটি দিলে পারে জনপ্রতিনিধি হিসাবে আদর্শ একটি কাজ হবে বলে আমি মনে করি। এর সঙ্গে অনেকটাই একমত দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর একটি অনুশাসন স্থানীয় সরকার মন্ত্রণালয় এসছে, তারা দ্বিতীয় বৈঠকের অপেক্ষায়। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে কিভাবে সমন্বয় সাধনের মধ্য দিয়ে কোন সংস্থা এটি বাস্তবায়ন করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে যদি দায়িত্ব প্রদান করা হয় এবং সঙ্গে অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোকে যদি সমন্বয় করে দেওয়া হয়, তাহলে আমরা প্রস্তুত রয়েছি, আমরা এই কাজটুকু করতে পারবো ইনশাআল্লাহ। ফলে এই পরিকল্পনার বাস্তবায়ন এখন নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর, যা আলোর মুখ না দেখলে রাজধানীর 2 কোটি মানুষকে প্রতিদিনই ভুগতে হবে এই নরক যন্ত্রণায়। শুরু থেকেই অনেকটা হযবরল অরাজক অবস্থার মধ্য দিয়ে চলছে এই রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা। এক্ষেত্রে স্বস্তি এনে দিতে পারে এই বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রাম, যাতে করে কমবে বিশৃঙ্খলা, সুশৃঙ্খল হবে যাত্রী সেবা। আর তা করতে পারে শুধুমাত্র সরকারের একটি বলিষ্ঠ রাজনৈতিক পদক্ষেপ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবার প্রবাসের খবর। ইউরোপের দেশগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের রেস্তোরাঁগুলো, যেখানে প্রবাসীরা ভিড় জমান দেশি খাবারের খোঁজে। বিদেশিরাও নিয়মিত নিচ্ছেন বাংলা খাবারের স্বাদ। এসব রেস্তোরাঁয় তৈরি হয়েছে হাজারো বাঙালির কাজের ক্ষেত্র। তবে ইউরোপের এই রেস্তোরাঁগুলো পরিচিত ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে। বলা যায় এখানে আত্মপরিচয়ের সংকটে বাংলা খাবার। জানাচ্ছেন শাহ আলী জয়। হেসেল ঘরে রান্না হচ্ছে ভাত, উনুনে রুটি, তৈরি হচ্ছে মাছ, মাংস, সবজির নানা পদ। বাঙালির রসনা বিলাসের হরেক উপকরণ। তবে ঢাকা বা বাংলাদেশের কোনো রেস্তোরাঁর কথা ভাবলে ভুল করবেন। হাজার ক্রোশ দূরে সুইডেনের রাজধানী স্টকহোমের অভিজাত একটি রেস্তোরাঁর ছবি এটি। বাঙালি তো বটেই, সে দেশের স্থানীয়দের পাতেও উঠে আসছে বাংলার স্বাদ। It's not overly spicy, it's just right, very flavorful and very good. Yes, the food tastes really good. It's just the right spiciness. শুধু আমরা না, সুইডেনে যারা সুইডিশ তারাও এটা অনেক পছন্দ করে। রন্ধন শৈলী আর স্বাদ সবখানেই বাঙালি আনার ছোঁয়া। আর খাবার তৈরিও করেছেন বাংলাদেশি পাচকেরা, কিন্তু তারপরও তা পরিচিত হচ্ছে ভারতীয় খাবারের নামে। নামটা দিছি ইন্ডিয়ান, কিন্তু খাবারের যে ঝাল স্পাইসি সবকিছু আমাদের দেশের কালচার, বাংলাদেশের কালচার। বিজনেস পারপাজে আমাদের বাঙালি মালিকরাই বলেন, আর ইন্ডিয়ান মালিকরা তো ইন্ডিয়ান নামটা ইউজ করে। পাকিস্তানি যারা তারাও ইন্ডিয়ানটা। তবে যে নামেই খাবার বিক্রি হোক, স্টকহোমের কয়েকশো রেস্তোরাঁয় কাজের সুযোগ তৈরি হয়েছে কয়েক হাজার বাংলাদেশির। সুদূর ইউরোপের হোটেল রেস্তোরাঁতেও পাওয়া যাচ্ছে বাঙালি খাবারের স্বাদ, আর এ খাবার মানুষের মুখে তুলে দিতে কাজ করছেন অনেক বাংলাদেশি। রেস্তোরাঁ ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশ থেকে ন্যূনতম প্রশিক্ষণ নিয়ে এলে এখানে উচ্চ বেতনে কাজ করতে পারেন অনেক শ্রমিক। একই রকম চিত্র পাওয়া গেল ইউরোপের আরেক দেশ ইতালিতে, যেখানে বাস করেন প্রায় 3.5 লাখ বাংলাদেশি, যাদের একটি বড় অংশ যুক্ত আছেন রেস্তোরাঁ ব্যবসায়।
তবে এখানেও বাংলাদেশি খাবার চলে ভারতীয় নামে। punto de lavoro, un posto dove mi posso trovare a mangiare tranquillamente. এখানে বাঙালি কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক, আর ইতালিয়ানও আলহামদুলিল্লাহ অনেক। ইন্ডিয়া এবং আমাদের দেশের যে ফুডটা এটা সেম, এ কারণে অনেকেই প্রশ্ন করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কিন্তু আস্তে আস্তে আমরা ওখান থেকে বেরোয় আসার চেষ্টা করতেছি। প্রবাসে থাকা বাংলাদেশিদের প্রত্যাশা ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠা বাংলাদেশিদের রেস্তোরাঁগুলো আরও জনপ্রিয় হয়ে উঠবে নিজ নামে নিজ গুণে। শাহ আলী জয়, নিউজ 24, রোম, ইতালি। আমরা যেতে চাই মালয়েশিয়ায়, কোয়ালালামপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত হোসেন। শাহাদাত, আপনার কাছে আমার একটি বড় প্রশ্ন রয়েছে, তবে তার আগে ছোট করে একটি বিষয় জানতে চাই। কিছুক্ষণ আগের রিপোর্টে যেমনটি দেখলাম, ইউরোপে বাংলাদেশিদের যেই খাবার দোকানগুলো রয়েছে সেই জায়গাগুলোতে বাঙালি খাবারগুলো আসলে ইন্ডিয়ান ফুড হিসেবে পরিচিত। মালয়েশিয়ার সেখানকার অবস্থাটা কি, খুবই সংক্ষেপে জানাবেন, এরপরে আপনার কাছে প্রশ্নে আসবো আমি। যে এইসব রেস্টুরেন্ট গুলো আছে, আসলে মালয়েশিয়া তো ইন্ডিয়া রেস্টুরেন্ট গুলোই আসলে খুব বেশি পরিচিত, যেটা এখানে মালয়েশিয়া ভাষা যেটা বলে মামা রেস্টুরেন্ট, বিশেষ করে ইন্ডিয়া রেস্টুরেন্ট গুলো। তবে সুখের বিষয় হলো যে আসলে মালয়েশিয়াতে বর্তমানে বাংলাদেশের বেশ কিছু বাংলাদেশি রেস্টুরেন্ট তারা বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে পরিচিত হচ্ছে, এবং বাংলাদেশি বিভিন্ন বাংলাদেশি রেস্টুরেন্ট গুলো আসলে ক্রমশই মালয়েশিয়াতে বাংলাদেশি রেস্টুরেন্ট তারা নিজস্ব ব্র্যান্ডে বা নিজস্ব নামে আস্তে আস্তে পরিচিত হতে যাচ্ছে। নামে এবার মূল প্রশ্নে আসতে চাই শাহাদাত। আমাদের আসলে আজকের যে মূল প্রশ্ন এটি হচ্ছে, মালয়েশিয়ায় শেষ হতে চলেছে অবৈধ অভিবাসীদের বৈধকরণের প্রক্রিয়া, আর মাত্র 10 দিন বাকি। এই অবস্থায় ঈদের ছুটি শেষে বন্ধের দিনেও পাসপোর্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দূতাবাস। এই সিদ্ধান্তে প্রবাসীরা কতটুকু সন্তুষ্ট, এবং এই সিদ্ধান্ত আসলে মালয়েশিয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপরে কতখানি প্রভাব ফেলতে যাচ্ছে? ধন্যবাদ। আমি চলতি মাসের 30 তারিখে আসলে যে রিহায়ারিং এর যে প্রোগ্রামটা, বৈধকরণ প্রোগ্রামটা, সেটা চলতি মাসের 30 তারিখে শেষ হচ্ছে, এবং এখানে 2 মাস ধরে রানিং বাংলাদেশ থেকে মালয়েশিয়া যে পাসপোর্ট আবেদনকারী সে প্রবাসী, আসলে এক সময় এসে অনেক প্রবাসীরা আসলে যে পাসপোর্টের জন্য প্রতিদিন প্রচুর পাসপোর্ট আবেদন, গত 2 থেকে 3 মাস প্রচুর পাসপোর্ট আবেদন বাংলাদেশ দূতাবাসে আসতেছে। তবে সবচেয়ে বড় বিষয়, গত 2 মাস ধরে বাংলাদেশ থেকে একদম ন্যূনতম কিছু পাসপোর্ট আসছে, সেটা আসলে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখানো হচ্ছে, যে মিসিং প্রবলেম বা পাসপোর্টের সংকট, এই ধরনের বিষয়গুলো দেখানো হচ্ছে। তবে এখন চলতি মাসে একদম শেষ সময়ে এসে প্রবাসীদের আসলে এক ধরনের মাথা হাত বলতে চলে, আসলে প্রতিদিনই প্রবাসীরা ভিড় করে, এবং আপনার আমি যেমনটা যে মালয়েশিয়ার ইমিগ্রেশন যে বিভাগটা, তারা তাদের যে মূল রিহায়ারিং এর যে মূল প্রোগ্রামটা, সেটা যে ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট, সেটার জন্য তারা তাদের যে অফিসটা সেটাও তারা শনি রবি এবং সপ্তাহে দিনও তারা খোলা রেখেছে। আমরা জানি যেমন প্রতিদিন 12টা 1টা পর্যন্ত তারা তাদের কার্যক্রম রেখেছে। মূল কথা হচ্ছে এটাই হচ্ছে তাদের সর্বশেষ সময়, তারা এর বাইরে আর কোনো সময় বৃদ্ধি করবে না। তবে এখানে বাংলাদেশের যে সবচেয়ে বড় যে প্রবলেমটা, সেটা হচ্ছে পাসপোর্টের। প্রায় 10-12 হাজার পাসপোর্ট তারা আবেদন রেখেছে গত 2 মাসে, কিন্তু ঢাকা থেকে পাসপোর্ট না আসাতে প্রতিদিনের দূতাবাস থেকে পাসপোর্টের জন্য আবেদনকারী এসে ফেরত যেতে হচ্ছে। তবে দূতাবাস থেকে দেখা হচ্ছে যে পাসপোর্ট ঢাকা থেকে আসা মাত্রই যাতে কোনো প্রবাসী পাসপোর্টের জন্য যাতে দূতাবাস থেকে ফেরত না আসতে হয়, ঢাকা থেকে আসা মাত্রই সাথে সাথে তারা, এবং বন্ধের দিন শনি রবিবার, আপনারা জানেন এখানে সরকারি ছুটির দিন, শনি রবিবারও তারা এই পাসপোর্ট করবে বলে দূতাবাস থেকে বলেছে, এবং গত রবিবারও তারা পাসপোর্ট বিতরণ যে বিভাগটা সেটা খোলা রেখেছে, এবং আগামী শনিবার এবং এই পাসপোর্ট বিতরণ কেন্দ্রটি খোলা আছে। এবং শুধু এখানে না, মালয়েশিয়ার যে দূতাবাসের বাইরে যেসব আন্তর্জাতিক পাসপোর্ট অফিস গুলো আছে, প্রত্যেকটাই শনি রোববার খোলা আছে। চলতি 29 তারিখে কেন্দ্র করে আসলে বারবারই বলা হচ্ছে এটাই সর্বশেষ সময়। তবে আমাদের বাংলাদেশ থেকে যদি এই সময়ের ভিতরে আমি মাত্র 10 দিন সময় আছে, 10 দিনের ভিতরে যদি এই আবেদন পাসপোর্ট হাতে না পেয়ে তাদের মানে নিশ্চিত তারা যে
প্রকৃতিটা থেকে তারা বঞ্চিত হবে এবং তাদের দেশে যাওয়ার আর কোনো উপায় নাই। এবং এখানে আমরা প্রতিদিনে আমরা গত গত মাসের 23 তারিখ 22 তারিখ এবং তারও আগে দেশে আসার কথা, আমাদের পরে দেশে পাসপোর্ট, সেই পাসপোর্ট আসলে এখনো আসেনি। তবে আমরা আজকে যেটা সেটা যে আসলে গত ঈদের পর থেকে বেশ কিছু পাসপোর্ট দূতাবাসে আসতেছে এবং দূতাবাস থেকে বারবার বলা হচ্ছে পাসপোর্ট আসার সাথে সাথে কোনো কোনো চলতি মাসে কোনো অব্দে থাকবে না, পাসপোর্ট আসে সাথে তারা করবে। এখন সবচেয়ে বড় বিষয় ঢাকা থেকে পাসপোর্ট দ্রুত আসছে এই প্রবাসীরা। শাহাদত হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুইজারল্যান্ডের জুরিখ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক বাকিউল্লাহ। জনাব বাকিউল্লাহ, আপনার কাছে জানতে চাই যে স্বাস্থ্য এবং বিশ্ব শান্তির প্রতীক আন্তর্জাতিক ইয়োগা দিবস ছিল গতকাল, তো সুইজারল্যান্ডে ইয়োগা দিবসে কি কি কর্মসূচি পালন করা হয়েছে? আপনারা জানেন, যদিও বাংলাদেশে এখন সেই দ্বিতীয় দিন, কিন্তু এখানে সেই আজকের দিনটিতেই আপনার সেই জাতিসংঘ ঘোষিত বিশ্ব ইয়োগা দিবস ছিল। সুইজারল্যান্ড সহ আপনার বিশ্বের অনেকগুলো দেশেই এই ইয়োগা দিবসটি পালন করেছে। আপনার ইয়োগাতে আপনাদের সুইজারল্যান্ডের আপনার বিভিন্ন শহরগুলোতে আপনার সেই ইয়োগা নিয়ে আপনার যেই বিভিন্ন কর্মসূচির একটু ছোট্ট একটু আপনার ধারণা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং এখানে যে হলটিতে এখন আমি দাঁড়িয়ে আছি, এই হলটিতে এই আপনার মাত্র আধা ঘন্টা আগেই যে হলটি পরিপূর্ণ ছিল আপনার সেই ইয়োগা প্রেমীদের আপনার উপস্থিতিতে। সুইজারল্যান্ডের আপনি জানেন মাত্র 4 বছর আগে এই আপনার সেই ইয়োগা দিবসটি ঘোষণা করা হয়, জাতিসংঘ ঘোষণা করার পর থেকে ব্যাপক একটা সাড়া কিন্তু আপনার সেই সুইজারল্যান্ড সহ বিশ্বের বহু দেশে আপনার পড়েছে। যদিও আজকের আপনারা দেখেছেন যে আপনার সেই বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপের কারণে সারা বিশ্বই এখন উত্তাল, তার ভিতরেও আপনার আজকের সেই বিকালটিতে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামগুলোতে আপনার ইয়োগা প্রেমীরা আসলে ব্যস্ত ছিল। দুটো জিনিস এখানে স্পষ্ট, সেটা হচ্ছে ইয়োগা আমাদের বিশ্ব শান্তি লক্ষ্যে, আপনার নিজস্ব স্বাস্থ্য সংরক্ষণের লক্ষ্যে দুটো বিষয়কে সংরক্ষণ করেই যে ইয়োগা যে দিবসটা এখানে আজকের যে পালিত হয়েছে, তার ছোট্ট একটু ধারণা আমি নেওয়ার চেষ্টা করব। আজকের ইয়োগা দিবসের যে অর্গানাইজার, যিনি জুরিকের যে প্রোগ্রামটি যে অর্গানাইজ করেছে, সেই সুনীল আমাদের সাথে আছে। সুনীলকে আমি ইনি বাংলা জানেন না, আমি ইংরেজিতে প্রশ্ন করব যে সুনীল, you are organizer today, the Zurich you have organized a great program about the yoga. Yoga is international day. What could you explain us about the yoga day? What are you doing today, please? Yoga is for peace and harmony. I am very happy that today, 21st of June 2018, yoga is celebrated all over the world. This is the 4th time International World Yoga is celebrated. That's according to Indian Prime Minister on 2015. On a request to the United Nations has declared 21st June as International Yoga Day. Now, in Switzerland, all over the cities in Zurich, Basel, Bern, everywhere, yoga is celebrated today from morning to evening, different functions. And we are very happy to hear in Zurich a very fantastic yoga program to organize, and it's done very well with people with very interest and enthusiasm participated, and we are very hopeful next time there will be more events like on this day to organize. Sunil, why we make yoga? Yoga is making, it's not only a fitness,
but making your mind peace, and that brings a lot of fun. বাকিগুলো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও যেতে চাই সৌদি আরবে। রিয়াদ থেকে আমাদের সঙ্গে গত কিছুক্ষণ আগেই যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন আলামিন। আলামিন, আপনার কাছে জানতে চাই যে সেখানে যেই ত্রিদেশীয় ঈদ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে, প্রবাসীদের অংশগ্রহণ বা উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? আপনাকে আপনি জানেন যে সৌদি আরবে এই প্রথমবারের মতো ভিন্ন ভিন্ন 3টি দেশের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ঈদ ফেস্টিভ্যাল। তো এখানে আজকে শুরু হয়েছে এবং প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত এই উৎসব চলছে। এই উৎসবের প্রথম দিনে এখানে গান, নৃত্য এবং তাদের দেশীয় সংস্কৃতি উপস্থাপন করেছে পাকিস্তান। আগামীকালকে বাংলাদেশ তাদের নিজস্ব সংস্কৃতি উপস্থাপন করবে। যেটি বলছিলেন যে আসলে এখানে অনেক বাংলাদেশি দর্শনার্থীরা এসেছেন, পাশাপাশি পাকিস্তান, ইন্ডিয়া ছাড়াও অনেক সৌদি নাগরিকরা এখানে এসেছেন, আমরা দেখতে পেরেছি। তো এখানে আসলে এর আগে এরকম কোনো আয়োজন হতো না, বা এটাতে এই নতুন একটি আয়োজন এবং এটা সৌদি সরকারের প্রত্যক্ষভাবে সেটি করেছে। এই জন্য যারা মেলায় এসেছেন তারা বলেছেন যে এই ধরনের আয়োজন যাতে অব্যাহত থাকে এবং তারা একসাথে 3টি দেশের সাংস্কৃতিক পর্ব বা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে তারা একে অন্যের সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারছে। এবং পাশাপাশি এখানে এশিয়ার 3টি দেশের নাগরিকদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে যারা এসেছেন তারা বলেছেন যে আমরা আসলে দীর্ঘদিন সৌদি আরবে থাকি, তারপর এই ধরনের আয়োজন আমরা দেখিনি। এই ধরনের আয়োজন যাতে ভবিষ্যতে থাকে, এই ধরনের আহ্বান জানিয়েছেন যারা আছেন তারা। তবে একটি বিষয় এখানে জানানো যেতে পারে যে এই পার্কটিতে আসলে প্রথমে যেমনটি শোনা গিয়েছিল যে সবার জন্য মুক্ত থাকবে এবং সেটি বিনামূল্যে সবাই ঢুকতে পারবে, কিন্তু আমরা যখন এসেছি তখন এখানে দেখতে পেরেছি যে যারা ফ্যামিলি নিয়ে এসেছেন শুধু তাদেরকেই ঢুকতে দেওয়া হচ্ছে এবং তাদেরকে জনপ্রতি যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য 10.5 রিয়াল করে ফি নেওয়া হচ্ছে। তো যারা আগামীকালকে বাংলাদেশের সাংস্কৃতিক পর্ব আছে এবং তা বাংলাদেশের যে সাংস্কৃতিক টিম আছে বা এখানে যারা বাংলাদেশের সাংস্কৃতিক চর্চা করেন তারাও মোটামুটি প্রস্তুতি নিয়েছেন যে তারা ভালো একটা পারফরমেন্স। দর্শক, আমাদের সঙ্গে সৌদি আরব থেকে যুক্ত হয়েছিলেন আল আমিন। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।